Hello friends, welcome to our unique channel WB Exam. Today I am going to discuss some MCQs on oscillation. তো আমরা আগের ভিডিওতে অসিলেশনের 1 থেকে 35 পর্যন্ত কোশ্চেনগুলো করেছিলাম। তো এই ভিডিওতে 36 নম্বর কোশ্চেন থেকে আমরা স্টার্ট করব। তোমরা যারা এই চ্যানেলের প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। প্র্যাকটিস করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটা বইয়ের লিংক দিয়ে দিচ্ছি। তোমরা অ্যামাজন থেকে ওই বইটা কিনে নিতে পারো এবং তোমরা প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। তো প্রথম কোশ্চেনে কী রয়েছে দেখি। যথাক্রমে K1 ও K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিংকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে সমবায়টি স্প্রিং ধ্রুবক হবে। আচ্ছা, আমরা ইলেকট্রিসিটিতে দেখেছি যে আমরা সিরিজ কানেক্টেড রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেছি, আবার শান্ট কানেক্টেড রেজিস্ট্যান্সেরও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেছি। তো এখানে এসএইচএমে স্প্রিংয়ের ক্ষেত্রে যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে যেই প্রসিডিওরটা হবে সেই প্রসিডিওরটা ইলেকট্রিসিটির শান্টে কানেক্টেড রেজিস্ট্যান্সের প্রসিডিওরের সঙ্গে সমান। মানে এখানে কি বলেছে যে দুটো স্প্রিং কনস্ট্যান্ট কি K1 আর K2, তাই তো? এই দুটো কিসে কানেক্টেড আছে? সিরিজে। আমি ধরে নিচ্ছি এদের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে কে। তাহলে রিলেশনটা কী হবে? 1/K ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। এটা যদি যোগ করি কত আসবে? K1 প্লাস K2 বাই K1 ইন্টু K2। তো এটা কি রয়েছে? 1/K। তাহলে আমি কে এর ভ্যালু কত পাবো? কে ইকুয়াল টু, এটাকে উল্টে দেবো, K1 K2 বাই K1 প্লাস K2। ঠিক আছে, তাহলে কোন অপশানটা সঠিক? অপশান সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে? K1 K2 ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিংকে সমান্তরালে যুক্ত করলে তখন স্প্রিং ধ্রুবক কত হবে? তো এক্ষেত্রে যে প্রসিডিওরটা হবে সেটা হবে সিরিজ কানেক্টেড রেজিস্ট্যান্সের মতো। মানে ইকুইভ্যালেন্ট যদি কে হয় তাহলে কী হয়ে যাবে? K1 প্লাস K2, অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কি বলেছে? কোনো সরল দোলনরত কোণার বিস্তার এ এবং পর্যায়কাল টি কোণাটির এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু a/2-তে যেতে কত সময় লাগবে? এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলেছে এক্স ইকুয়াল টু এ থেকে। এক্স ইকুয়াল টু এ কখন হয়? যখন আমার প্রান্তীয় অবস্থানে থাকে তখন এটা এক্স ইকুয়াল টু এ হয়। এইটা কি? এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, মানে এই এক্সট্রিম পজিশনটা, এইটা এক্সট্রিম পজিশন। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, আমি এইটার ক্ষেত্রে যে সাইনোসয়েডাল গ্রাফটা হয়, কি হয়? ধরো এইটা একটা পেন্ডুলাম। ঠিক আছে, পেন্ডুলামটা এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 পজিশন, এখান থেকে এক্সট্রিম পজিশনে গেল, মানে এই পজিশনে আসলো। এতটা আসা মানে সাইনোসয়েডাল গ্রাফটা এতটা উঠলো, এইটা হচ্ছে এ। ঠিক আছে, এটা ছিল এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে 0 পজিশন, অরিজিনটা এখান থেকে গেল এ পর্যন্ত, দিয়ে কি করছে? আবার এই পার্টিকেলটা এদিকে ব্যাক করছে মিন পজিশনের দিকে। এই মিন পজিশনে ব্যাক করা মানে এইটা হচ্ছে এই গ্রাফটা এই 1 থেকে আবার 0-তে নামছে। ঠিক আছে, এই পজিশনটা আসলো আবার 0-তে। আবার যখন পার্টিকেলটা এই দিক দিয়ে যাচ্ছে, অপোজিট দিক দিয়ে প্রান্তীয় অবস্থানে পৌঁছাচ্ছে এখানে, তার মানে এই গ্রাফটা এখানে এসে পৌঁছালো, এটা হচ্ছে মাইনাসে। ঠিক আছে, আবার যখন এই পার্টিকেলটা এখানে এসে পৌঁছাচ্ছে, মানে আবার এক্স ইকুয়াল টু 0 এসে যাচ্ছে, মিন পজিশনে পৌঁছাচ্ছে, মানে এটা এসে এখানে পৌঁছাচ্ছে, এখানটা এক্স ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? তাহলে এরপর কোশ্চেনটা ভালো করে দেখো, কি বলেছে? এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু a/2। ঠিক আছে, আমার পয়েন্ট হচ্ছে এইটা, এক্স ইকুয়াল টু এ। এক্স ইকুয়াল টু এ কোথায় হচ্ছে? এইখানটায়, এই বরাবর। ঠিক আছে, এবার এইটাকে যদি তুমি অ্যাক্সিস ভেবে এরপর এই গ্রাফটাকে ভাবো, মানে এটা ধরো অ্যাক্সিস, তাহলে গ্রাফটা কীরকম আসছে? এইরকম গ্রাফ আসছে।
তো এই গ্রাফটা কিসের গ্রাফ হয়? এটা হয় কসের গ্রাফ। আর এই গ্রাফটা, টোটাল গ্রাফটা, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে সাইনের গ্রাফ। সাইনের গ্রাফটা 0 থেকে স্টার্ট হয়, আর কসের গ্রাফটা একটা অ্যাম্পলিটিউড থেকে স্টার্ট হয়। ঠিক আছে, এখানে বলেছে এক্স ইকুয়াল টু এ থেকে স্টার্ট হচ্ছে, মানে এইটা এ। তাহলে এরপর যদি আমি ইকুয়েশনটা লিখি, কি আসে দেখো, আমি ইকুয়েশনটা লিখে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি। কস কেন করলাম আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, তো কোশ্চেনটা কি বলেছিল? কোশ্চেনটা বলেছে এক্স ইকুয়াল টু এ থেকে এ বাই টু, মানে এই ওয়াইয়ের ভ্যালুটা, ফাইনাল ভ্যালুটা এ বাই টু হবে, মানে এ বাই টু ইকুয়াল টু এ ইন্টু কস ওমেগা টি। ঠিক আছে, তো এ কেটে গেল, এখান থেকে তোমার কস ওমেগা টি ইকুয়াল টু আসছে হাফ। তাহলে হাফ, হাফ মানে কত? কস পাই বাই থ্রি। তাহলে ওমেগা টি ইকুয়াল টু পাই বাই থ্রি। এখান থেকে টি এর ভ্যালু কত পাবো? টি ইকুয়াল টু পাই বাই থ্রি ওমেগা। ঠিক আছে, তো আমি দেখো এই ওমেগাটা কী করে লিখছি। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে তোমার টু পাই এন। টু পাই এনটাকে আবার কীভাবে লেখা যায়? টু পাই বাই টি, তাই তো? এই টিটা হচ্ছে পর্যায়কাল, আর এই স্মল টিটা হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে স্মল টি টাইম ইকুয়াল টু পাই বাই থ্রি ইন্টু টু পাই বাই টি। তাহলে পায়ে পায়ে কেটে গেল, কত হলো? টি বাই সিক্স, মানে টি বাই সিক্স টাইম পরে ওর ভ্যালুটা এ বাই টু হয়ে যাবে। তাহলে কোন অপশানটা সঠিক? অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? সরল দোলগতি সম্পন্ন কোনো কণার গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান হবে যখন সরণ হবে। আচ্ছা, আমরা গতিশক্তির ইকুয়েশন কি দেখেছি? হাফ এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর স্থিতিশক্তির ইকুয়েশন কি দেখেছি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। বলেছে এই দুটো সমান হবে এক্সের কোন ভ্যালুর জন্য। ঠিক আছে, তো আমি এই দুটোকে সমান করে দিলাম। এরপর কি করছি দেখো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ, মানে এটা গুণ করে দিচ্ছি, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এরপর যদি এইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই, তাহলে কত আসবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এই হাফটা এদিকে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে এটা আসবে। তাহলে এম এম কেটে গেল, ওমেগা স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? এক্স ইকুয়াল টু, সরি এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ এ স্কোয়ার। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কি বলতে পারি? এ বাই রুট টু প্লাস মাইনাস। ঠিক আছে, মানে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো কোণার গতি কীরকম? সরল দোলক গতি, পর্যায়বৃত্ত গতি, কম্পনশীল গতি, নাকি কোনোটাই নয়? বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে এরকম একটা পার্টিকেল, এটা কি গতি হবে? পর্যায়বৃত্ত গতি। কেন? কারণ একটা পার্টিকেল যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করে, এই পয়েন্ট থেকে স্টার্ট করে এদিকে ওই পয়েন্টে ফিরে আসছে, আবার ওখান থেকে রিপিট করছে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর আমি যদি এই কোণাটার পার্সপেক্টিভে এখান থেকে একটা লম্বটা নিই এই অ্যাক্সিসটার ওপরে, এই যে কোণাটা হবে, এই কোণাটা কীরকম মোশন করবে? এই কোণাটার মোশনটা সরল দোলগতি সম্পন্ন হবে বা হারমোনিক মোশন করবে। ঠিক আছে, অসিলেট করবে। নেক্সট কোশ্চেন, বৃত্তাকার পথে ক্রমবর্ধমান দ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতি
সরল দোলক গতি, পর্যায়বৃত্ত গতি, কম্পনশীল গতি কোনোটিই নয়। এটার অপশন হচ্ছে অপশন ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। দেখো আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটার মধ্যে ডিফারেন্স দেখো, এখানে কি বলছে ক্রমবর্ধমান দ্রুতি, আর আগের কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটাই বলেছিল শুধু সমদ্রুতিতে। ঠিক আছে, এইটা হচ্ছে পয়েন্ট, ভাইটাল পয়েন্ট, এটা মাথায় রাখবে, এটা সমদ্রুতিতে, আর এই কোশ্চেনটা হচ্ছে ক্রমবর্ধমান, মানে তার স্পিডটা সমান নয়, তার স্পিডটা ক্রমে বাড়তে থাকছে। তাহলে কি হচ্ছে, পর্যায়বৃত্ত গতি মানে কি, যে একটা নির্দিষ্ট টাইমের পর সে একটা পয়েন্টে ফিরে আসবে। ধরো এটা ঘুরতে আমার সময় লাগলো 2 সেকেন্ড, সে প্রত্যেকবার 2 সেকেন্ড পরে এখানে ফিরে আসবে। কিন্তু ক্রমবর্ধমান দ্রুতি মানে কি, প্রথমে 2 সেকেন্ডে আসলো, তারপরে হয়তো 1 সেকেন্ডে ফিরে চলে আসলো, তারপরে হাফ সেকেন্ডে ফিরে চলে আসলো এই পয়েন্টে, মানে টাইম পিরিয়ডটা সেম না। ঠিক আছে, যার জন্য ওটা পর্যায়বৃত্ত গতি না। নেক্সট কোশ্চেন কি বলেছে, সরল দোলগতি সম্পন্ন কোনো কোণার মোট শক্তি ই এবং বিস্তার এ হলে উহাদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, মোট শক্তি কি, ই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়েশনটা কী ছিল, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি কী ছিল, পোটেনশিয়াল এনার্জি ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার আর এটা হচ্ছে পজিটিভ প্লাস এক্স স্কোয়ার, তাহলে দুটো কেটে যাবে, কি পড়ে থাকবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে ই এর সঙ্গে এ এর কী রিলেশন, ই প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এখানে ক্যাপিটাল এ দেওয়া রয়েছে, আমি স্মল এ ধরেছি, ব্যাপারটা একই। ঠিক আছে, অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, যথাক্রমে K1 ও K2 বল ধ্রুবক সম্পন্ন দুটি ভরহীন স্প্রিংকে সমান ভরের দুটি বস্তু এ ও বি ঝোলানো আছে। বস্তুদ্বয়কে এমনভাবে কম্পিত করা হলো যাতে উহাদের সর্বোচ্চ গতিবেগ সমান হয়। উহাদের বিস্তার যথাক্রমে A1 ও A2 হলে এখানে কোন রিলেশনটা সঠিক। আমরা এনার্জির ইকুয়েশনটা কি দেখলাম, ই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স এ স্কোয়ার, তাই তো। এনার্জিটা সব সময় কনস্ট্যান্ট থাকে, মানে এই ভ্যালুটা, টোটাল ভ্যালুটা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি দেখো এমটা ভর, ওটা ফিক্সড, আমি তাহলে বলতে পারি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বলতে পারি ওমেগা ইন্টু এ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে কী বলতে পারি, ওমেগা প্রপোর্শনাল টু 1/a, এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে A1/A2 ইকুয়াল টু ওমেগা 2/ওমেগা 1। ঠিক আছে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি ফার্স্ট লেকচারেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাঙ্গুলার স্পিড আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দুটোর ইকুয়েশান সেম ছিল, দুটোর রাশি একই ছিল। ঠিক আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে ফার্স্ট ভিডিওটা আগে দেখে নাও, তাহলে এই অঙ্কটা করতে পারবে, নাহলে কিন্তু তোমরা অঙ্কটা বুঝতেই পারবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা রিলেশন বলি, অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, মানে আমার যদি একটা বডির অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা হয়, তাহলে ওই বডির উপরে যে টর্কটা থাকে, রেজাল্টেন্ট টর্কটা, সেটা হয় টর্ক টাউ ইকুয়াল টু মাইনাস কে থিটা। ঠিক আছে, আচ্ছা টর্ক থেকে কীভাবে অ্যাক্সেলারেশন বের করে, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু, আমি যদি এ বলি মানে ত্বরণ ইকুয়াল টু টাউ বাই ইনারশিয়া। ঠিক আছে, তো টাউয়ের ভ্যালু কত, মাইনাস কে থিটা বাই আই। আচ্ছা আমরা এমনি ত্বরণের ইকুয়েশন কি দেখেছিলাম, এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই তো। তো এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে এক্স হবে না, এটা ওমেগা স্কোয়ার থিটা হবে। তাহলে এইটা আর এই ইকুয়েশনটা যদি ইকুয়াল করে দিই, তাহলে দেখো এখান থেকে আমি ওমেগা পাবো, ওমেগা ইকুয়াল টু √ওভার অফ কে বাই আই।
ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা রিলেশন দাঁড়াচ্ছে ওমেগা প্রপোর্শনাল টু রুট ওভার অফ কে। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে ওমেগা 1/ওমেগা 2 ইকুয়াল টু আন্ডার রুট অফ K1/K2। আচ্ছা, আগের এটা কি দেখেছি, ওমেগা 2/ওমেগা 1 ছিল, তাহলে কী হয়ে যাবে আন্ডার রুট অফ K2/K1 উল্টে যাবে। তাহলে তাহলে কোন অ্যান্সারটা সঠিক হবে? অ্যান্সারটা সঠিক হবে তোমার অপশান ডি। তাহলে কোন অপশানটা সঠিক হলো? অপশান ডি। ঠিক আছে, মানে A1/A2 ইকুয়াল টু ওমেগা 2/ওমেগা 1 ইকুয়াল টু রুটের মধ্যে K2/K1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সরল দোলগতির বল ধ্রুবকের একক কি? আচ্ছা, বল ধ্রুবক মানে কি? পি। আমরা কি জানি পি প্রপোর্শনাল টু -x হয়। ঠিক আছে, এর আগের ভিডিওতে বলেছি এটা কীভাবে হয়, আমি এখন আর বলছি না, তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, পি ইকুয়াল টু -k'(x). ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট আমি ধরে নিলাম, যেটাই হচ্ছে বল ধ্রুবক কে। ঠিক আছে, তো এখানে মাইনাসটা হচ্ছে ডিরেকশান বোঝানোর জন্য ইউজ করা হয়। তাহলে আমি যদি ম্যাগনিটিউডটা নিই অনলি, তাহলে পি ইকুয়াল টু k'(x). k' ইকুয়াল টু p/x। পি মানে কি? ফোর্স, বল, তাহলে কী হবে নিউটন, আর এক্স মানে হচ্ছে লেন্থ মানে মিটার, তাহলে কী হচ্ছে নিউটন মিটার ইনভার্স, মানে অপশান সি। নেক্সট কোশ্চেন। সরল দোলনরত কোনো কোণার সময়ের সঙ্গে বলের পরিবর্তনের লেখচিত্রটি কীরকম হবে? সরল রেখা হবে, না অধিবৃত্ত হবে, নাকি বৃত্ত হবে, নাকি সাইন বক্রী হবে? সময়ের সঙ্গে বলের ইকুয়েশন কীরকম হবে? সাইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কী বলেছে? সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য এবং পর্যায়কালের লেখচিত্র। সরল দোলকের মানে টি ইকুয়াল টু 2π√L/g। তাহলে কি হয়? টি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল, তাহলে কি বলতে হবে? টি স্কোয়ার প্রপোর্শনাল টু এল। ঠিক আছে, তো এটা কিসের ইকুয়েশন? অধিবৃত্ত। ঠিক আছে, বি। নেক্সট কোশ্চেন। সরল দোলনরত কোনো কোণার মোট শক্তি সাম্য অবস্থানে সর্বাধিক, প্রান্তীয় স্থানে সর্বাধিক, যে কোনো অবস্থানে গতিশক্তি স্থিতিশক্তি সমান, সেখানে সর্বাধিক, সর্বত্র সমান। সর্বত্র সমান মোট যেই শক্তিটা হয় টোটাল এনার্জি। টোটাল এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ধরো এখানে কী হয়, এখানে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম আর এখানে পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম। এবার যখন পার্টিকেলটা এই দিকে মুভ করে তখন কী হয়, কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাদের টোটাল ভ্যালুটা কিন্তু সবসময় সেম থাকে। ঠিক আছে, একবার পোটেনশিয়াল এনার্জি কাইনেটিকে কনভার্ট হবে, একবার কাইনেটিক এনার্জি পোটেনশিয়ালে কনভার্ট হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কী বলেছে? কোনো একটি সরল দোলক এক্স ইকুয়াল টু 0 সাপেক্ষে এ বিস্তার এবং টি পর্যায়কাল সহ দোলনরত এক্স ইকুয়াল টু a/2 বিন্দুতে উহার দ্রুতি ভি হলে, মানে ভেলোসিটির ইকুয়েশনটা কি? ভি ইকুয়াল টু ω√(a²-x²). ঠিক আছে, কি বলেছে? এক্স ইকুয়াল টু a/2, তাহলে আমি এক্সের জায়গায় কী লিখবো? a/2, মানে ω√(a²-x²/4। তাহলে এটা কত আসবে? ω√3a²/4, মানে আমি যদি রুটটা তুলে নিই তাহলে কত আসবে? ω/a√3/2। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2π/t। আগের কোশ্চেনটাতেই দেখিয়েছি 2π/t ইন্টু a ইন্টু √3/2। 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? √3πa/t। ঠিক আছে, তার মানে অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোনো ট্রেনের কামরার ছাদ থেকে সরল দোলক ঝোলানো আছে। ট্রেনটি স্থির থাকলে উহার পর্যায়কাল টি। ট্রেনটি ত্বরণ
হলে উহার পর্যায়কাল কী হবে? মানে কি, ধরো একটা ট্রেনের কম্পার্টমেন্ট বা বগি, এখান থেকে একটা দোলক ঝুলছে, মানে পেন্ডুলাম ঝুলছে। ট্রেনটা এখন স্থির রয়েছে, তো এটা এখন দুলছে এইভাবে। তো তখন পর্যায়কাল হচ্ছে টি। এরপর যদি ট্রেনটা স্টার্ট করে, মানে ট্রেনটা যদি ত্বরণ চলে আসে, তাহলে তখন এর পর্যায়কাল কি হবে? যখন এই ট্রেনটার দিকে স্টার্ট মুভমেন্ট হবে, তখনই এই বলটা এই দিক দিয়ে পেছাতে চাইবে, এই দিক দিয়ে আসতে চাইবে না। মানে ট্রেনটা সামনের দিকে মুভমেন্ট হলে কী হবে? এই পেন্ডুলামটা এর ব্যাকে মুভমেন্ট হবে, ঠিক আছে? তার মানে ব্যাকে মুভমেন্ট হলে এ দুলে এই দিকে গিয়ে আর এই দিকে আসতে চাইবে না, ঠিক আছে? তখন কী হবে? তখন এর পর্যায়কালটা অনেকটা কমে যাবে, ঠিক আছে? মানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কি? তোমরা ব্যাপারটা নিজেরা চিন্তা করে রিয়েলাইজ করো ব্যাপারটা, যে একটা ট্রেনের কম্পার্টমেন্টে ওরকম একটা পেন্ডুলামকে ঝুলিয়ে দিয়েছি, তো ট্রেনটা যদি স্টার্ট হয় তাহলে কী হবে? পেন্ডুলামটা ব্যাকে আসবে, মানে পেছন দিকে যাবে। ট্রেনটা আগালে পেন্ডুলামটা পেছন দিকে যাবে। তাহলে কী হবে? ওর যে টাইম পিরিয়ডটা অনেক শর্ট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ তৈরি করে একটি বল ফেললে উহা সুড়ঙ্গের দুই প্রান্তের মধ্যে সরল দোলগতি সম্পন্ন হবে এবং উহার পর্যায়কাল যেটা হবে তার ইকুয়েশন কী হবে? মানে ধরো এটা একটা পৃথিবী, তো পৃথিবী এটা কেন্দ্র। তো এই ব্যাস বরাবর আমি একটা সুড়ঙ্গ কেটেছি। তো আমি এখান থেকে একটা বল ফেলছি, তো বলটা কীরকমভাবে পড়বে? বলটা এইরকম করে পড়বে, ঠিক আছে? এখন ডাইরেক্ট পড়বে না, কাঁপতে কাঁপতে অসিলেট করতে করতে পড়বে। তাহলে তখন ওর টাইম পিরিয়ড কী হবে? তখন ওর টাইম পিরিয়ড হয়ে যাবে টি ইকুয়াল টু 2π√r/g, ঠিক আছে? মানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা শুধু এই ইকুয়েশনটা মনে রেখো, কী করে আসলো এটা তোমাদের দরকার নেই ওইটা বের করার, তোমরা জাস্ট ইকুয়েশনটা মনে রেখো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি সেকেন্ড দোলককে পৃথিবী থেকে মহাকাশ গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হলো, যা পৃথিবীকে প্রদক্ষিণরত, উহার দোলনকাল কী হবে? মানে টাইম পিরিয়ড কী হবে? টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π√L/g, এটা আমরা জানি। এবার মহাকাশে গবেষণা কেন্দ্রে নিয়ে গেছে, মহাকাশ গবেষণা কেন্দ্র মানে যেখানে জি এর ভ্যালু হচ্ছে 0, কোনো গ্র্যাভিটেশন ফোর্স থাকে না। আমি যদি তাহলে এখানে জি এর ভ্যালু 0 বসাই, তাহলে টি কত আসবে? টি আসবে ইনফানাইট বা অসীম। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন স্বাভাবিক কম্পনে কোন রাশিটির পরিবর্তন হয় না? ঠিক আছে, তো স্বাভাবিক কম্পনে বিস্তারের কোনো রকম পরিবর্তন হয় না। গতিবেগের পরিবর্তন হয়, ত্বরণের পরিবর্তন হয়, দোষারও পরিবর্তন হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন অবমন্দিত কম্পনের কারণ কি? মানে ড্যাম্পড ভাইব্রেশন বা ড্যাম্পড অসিলেশনের কারণ কি? বায়ু ঘর্ষণজনিত বাধা, প্রত্যানয়ক বল, ঘর্ষণ ও প্রত্যানয়ক বল উভয়ই, কোনোটিই নয়। অপশান এ। ড্যাম্পড ভাইব্রেশন মানে কি? যে ধরো আমার একটা পেন্ডুলাম এইভাবে দুলছিল, তো তখন তার বিস্তারটা ছিল এরকম। এরপর বায়ুর বা বাতাসের বাঁধার জন্য পেন্ডুলামটা এইভাবে দুলছিল, মানে এতটা বিস্তার ছিল, ঠিক আছে? তো বিস্তারটা এইরকম হতে হতে আস্তে আস্তে আমরা কমতে থাকবে, ঠিক আছে? দিয়ে শেষে আমরা 0 হয়ে যাবে। তো সেটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। নেক্সট কোশ্চেন সরল দোলনরত কোনো কোণার সরণের সমীকরণ y ইকুয়াল টু 10 sin 20t প্লাস 0.3 হলে প্রাথমিক দশা কত? মানে প্রাইমারি ফেজ কত? তাহলে ফেজ কোনটাকে ডিনোট করে? এই যে এই পার্টটাকে, মানে ধরো এ সাইন ওমেগা টি প্লাস ফাই যদি থাকে, তো এই ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্সকে ডিনোট করে, তাই তো? তাহলে এখানে ফেজ প্রাথমিক দশা কত, ফেজ ডিফারেন্স কত? 0.3। অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন সরল দোলনরত কোনো কোণার সাম্য অবস্থানে কোন রাশিটা সর্বোচ্চ? মানে সাম্য অবস্থা মানে ইকুইলিব্রিয়াম পজিশনে এখানে কি সর্বোচ্চ হয়? এখানে তোমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়, আর কি হয়? ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? আর তাহলে অপশানে কী দেখে কী আছে? অপশানে সরণ না, ভরবেগ, ত্বরণ না, রিস্টোরিং ফোর্স না। অপশান বি হচ্ছে সঠিক। কেন? কারণ এখানে ভিটা ম্যাক্সিমাম হয়, ভেলোসিটিটা ম্যাক্সিমাম। ভরবেগ মানে কি? এমভি,
ভি ম্যাক্স মানে কি, এমভিটাও ম্যাক্সিমাম হয়ে যাবে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো কোশ্চেনটা ইজি ছিল, কিন্তু অপশানগুলোকে এমনভাবে দিয়েছে যার জন্য কোশ্চেনের লেভেলটা একটু হাই হয়ে গিয়েছে। তোমরা জানো যে ইকুইলিব্রিয়াম পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয় আর ভেলোসিটিও ম্যাক্সিমাম হয়, কিন্তু দেখো এখানে অপশানে কিন্তু কাইনেটিক এনার্জিও দেওয়া নেই, ভেলোসিটিও দেওয়া নেই, অপশানটাকে জাস্ট একটু চেঞ্জ করে ভরবেগ করে দিয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। চাঁদে নিয়ে গেলে নিম্নের কোন দোলকটির দোলনকাল পরিবর্তিত হবে? আমরা সরল দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ডের ইকুয়েশনটা কী দেখেছি, 2π√L/g, আর স্প্রিংয়ের ক্ষেত্রে কী দেখেছি, 2π√M/k। ঠিক আছে, তো এখানে কি বলেছে, চাঁদে যদি নিয়ে যাই তাহলে কি হবে, আমার জিটা চেঞ্জ হবে, মানে গ্র্যাভিটেশন ফোর্সটা চেঞ্জ হবে পৃথিবীর থেকে, তাহলে কোনটা পরিবর্তিত হবে, সরল দোলকের টাইম পিরিয়ডটা পরিবর্তিত হবে। স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো, স্প্রিং দোলকের ক্ষেত্রে এখানে এম আছে ভর, এখানে ভর তোমার পৃথিবীতেও যা থাকবে চাঁদেতেও তাই থাকবে, আর স্প্রিং কনস্ট্যান্টও সেম থাকবে। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। আচ্ছা, আর এই ব্যবহৃত দোলক মানে, ব্যবহৃত মানে অ্যাকচুয়ালি হচ্ছে টরসান। ঠিক আছে, এটা আলাদা জিনিস, এটা তোমাদের না জানলেও হবে। তো তোমরা এর শুধু অপশানে এই দুটো দেখে রাখো, সরল দোলকের চেঞ্জ হবে, ঠিক আছে, স্প্রিংয়ের চেঞ্জ হবে না। নেক্সট কোশ্চেন, সরল দোলগতি সম্পন্ন কোনো কোণার সরণ ও বেগের লেখচিত্রটা কী হবে, সরলরেখা, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। তো এটা হয়ে যাবে উপবৃত্ত। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো। নেক্সট কোশ্চেন, সরল দোলনরত কোনো কোণার সরণ এবং ত্বরণের লেখচিত্র কী হবে, সরলরেখা, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। সরলরেখা, কেন, কারণ এফ ইকুয়াল টু -ω²x, আর সরলরেখার ইকুয়েশন কী হয়, ওয়াই ইকুয়াল টু mx। তাহলে এখানে ওয়াই মানে এফ, এক্স মানে এটা, আর এম মানে হচ্ছে -ω²। এমটা কি, এমটা হচ্ছে স্লোপ। নেক্সট কোশ্চেন, কাঠের স্প্রিংয়ের তৈরি একটি ঘড়ি চাঁদে নিয়ে গেলে সেটি দ্রুত চলবে, ধীরে চলবে, কাজ করবে না, কোনো পরিবর্তন দেখাবে না। কোনো পরিবর্তন দেখাবে না, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কেন, কারণ হচ্ছে স্প্রিংয়ের টাইম পিরিয়ডটা জি এর ওপর নির্ভরশীল নয়। জি এর টাইম পিরিয়ড, স্প্রিংয়ের টাইম পিরিয়ড কি, 2π√M/k। এখানে গ্র্যাভিটেশনের কোনো এফেক্ট নেই। ঠিক আছে, তো কোনো পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন, কী বলেছে, এ বিস্তার সম্পন্ন সরল দোলনরত কোনো কোণার সাম্য অবস্থান থেকে কত দূরে উহার স্থিতিশক্তি মোট শক্তির 1/4। স্থিতিশক্তির ইকুয়েশন কি, ½ M ω²x²। আচ্ছা, মোট শক্তি টোটাল এনার্জির ইকুয়েশন কি হয়, ½ M ω²a²। ঠিক আছে, এইটার 1/4 মানে 1/4 গুণ হবে এটার সাথে। ঠিক আছে, এইটা ইকুয়াল, বুঝতে পেরেছো, মানে স্থিতিশক্তিটা মোট শক্তির 1/4 হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে চাই, কি আসবে, এম এম কেটে গেল, ω², কেটে গেল, হাফ হাফ কেটে গেল, কি পড়ে থাকলো, x² ইকুয়াল টু a²/4, মানে এক্স ইকুয়াল টু a/2, অপশান বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সরল দোলনরত কোনো কোণার সাম্য অবস্থান থেকে এক্স দূরে স্থিতিশক্তির মান কোন মানের সঙ্গে সমানুপাতিক। স্থিতিশক্তির ইকুয়েশনটা দেখলে আমরা পেয়ে যাব ½ M ω²x²। এটা হচ্ছে তোমার স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন। তাহলে এখানে কিসের সঙ্গে রিলেশনটা বের করতে বলেছে, এক্সের সাথে, তাহলে কেপি প্রপোর্শনাল টু x², অপশান সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোনটি সরল দোলগতি, দুদিকে আটকানো একটি তারের মধ্য দিয়ে তরঙ্গ যাওয়া, পৃথিবীর নিজ অক্ষ সাপেক্ষে ঘূর্ণন, দুটি শক্ত দেওয়ালের মধ্যে বল বারে বারে ধাক্কা খাওয়া, বৃত্তপথে সমকৌণিক দ্রুতিতে কোনো বস্তুর ঘূর্ণন। আচ্ছা, আমি শেষ থেকে ধরছি, বৃত্তপথে সমকৌণিক দ্রুতিতে যদি কোনো বস্তু এভাবে ঘুরে, তো সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু এটা সরল দোলগতি নয়। ঠিক আছে, এটা কি বলে, কি বলছে, দুটো শক্ত দেওয়ালের মধ্যে যদি বল বারে বারে ধাক্কা খায়, মানে এখানে খেলো, তারপরে বলটা এখানে খাবে,
তারপরে এদের যে টাইমিংটা আর এই ডিস্টেন্সটা এক হবে না। একবার বলটা ধাক্কা খাওয়ার পর বলটা প্রথমে এখানে খেলো, তারপরে হয় এখানে পড়ে যাবে, তারপরে হয় এখানে পড়ে যাবে, ঠিক আছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা সেম হবে না, মানে এটাও কি সরলদল গতি হচ্ছে না, ঠিক আছে। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, এটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি, কিন্তু সরলদল গতি না। তাহলে কী হবে, দুদিকে আটকানো একটা তারের মধ্য দিয়ে তরঙ্গ যাওয়া, দুদিকে আটকানো একটা তার রয়েছে, এর মধ্যে তরঙ্গটা, ওয়েভটা যেটা যায় সেটা এইভাবে কাঁপতে 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 যায়, ঠিক আছে। ওটা হচ্ছে সরলদল গতি সম্পন্ন। তাহলে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সরল দোলনরত কোনো কোণার বিস্তার দ্বিগুণ হলে নিচের কোন রাশিটি দ্বিগুণ হবে? আচ্ছা, পর্যায়কাল, পর্যায়কালের সঙ্গে বিস্তারের কোনো রিলেশন নেই, কম্পাঙ্কেরও কোনো রিলেশন নেই। সর্বোচ্চ গতি আর মোট শক্তি দুটোরই আছে। সর্বোচ্চ গতি কি, ভি ম্যাক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ, তাহলে ভি ম্যাক্স প্রপোর্শনাল টু এ, মানে এও বাড়লে ভি ম্যাক্সও বাড়বে, ঠিক আছে। তাহলে সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। এ যদি দ্বিগুণ বাড়ে ভি ম্যাক্সেরও দ্বিগুণ বাড়বে। মোট শক্তির ইকুয়েশনটা কী হয়, ই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে, বা এখানে তুমি স্মলেও লিখতে পারবে। তাহলে এটা কি স্কোয়ারে থাকে, এটা যদি দ্বিগুণ বাড়ে শক্তিটা 4 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো সরল দোলকের বিস্তার 0.02 মিটার এবং ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে উহার কৌণিক বেগ কত? আমরা একটা ইকুয়েশন দেখেছি, এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা তো আমরা জানি নাকি। তো এখান থেকে আমরা ওমেগা কী বলতে পারি, আমি যদি মাইনাসটা তুলে দিই, মাইনাসটা ডিরেকশনের জন্য, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, ওমেগা ইকুয়াল টু আন্ডার রুট অফ এফ বাই এক্স। এফের ভ্যালু কত বলেছে 2, আর এক্সের ভ্যালু কত বলেছে 0.02। তাহলে এইটা পয়েন্টটা যদি তুলে দিই কত আসবে, রুটের মধ্যে 100, তাহলে ওমেগার ভ্যালু কত আসবে 10 র্যাড পার সেকেন্ড। অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনো সরল দোলকের ধাতব দোলকপিণ্ডের পরিবর্তে কাঠের দোলকপিণ্ড লাগালে উহার দোলনকাল কি হবে? আচ্ছা, তো সরল দোলকের ক্ষেত্রে আমরা দোলনকাল টাইম পিরিয়ড ইকুয়াল টু কী জানি, টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি। তো এখানে আমি ধাতুর লাগাই, লোহার লাগাই, বা তোমার থার্মোকলের লাগাই, যাই লাগাই না কেন, কারণ সেটা ভরের উপর ডিপেন্ডেন্ট নয়, যার জন্য টাইম পিরিয়ডটা সবার ক্ষেত্রে এক থাকবে, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এটাই ছিল এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের এই ডব্লিউবি এক্সামের যে একটা ফেসবুক পেজ রয়েছে, তোমরা ওই ফেসবুক পেজটাও লাইক করে দিও, কারণ আমরা ফেসবুক পেজে অনেক রকম শর্ট কোশ্চেন আমরা ওখানে আপলোড করব এবং তোমরা সেগুলোর অ্যান্সার করো, ঠিক আছে। আর এই রকম ফিজিক্স, ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টের ওপর ভিডিও পেতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি।